ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের মাধ্যমিকের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করতে চলেছি। নীল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে ঘটেছিল? 1859 থেকে 60 খ্রিস্টাব্দ। দেখো, পরাধীন ভারতের ইতিহাস, ব্রিটিশ শাসনাধীন ভারত সেই সময় 1859 খ্রিস্টাব্দে শ্বেতাঙ্গ নীলকরদের শোষণ এবং পাশবিক অত্যাচারের বিরুদ্ধে বাংলার নীল চাষিদের সংঘবদ্ধ যে সংঘবদ্ধ প্রতিরোধ সেটাই নীল বিদ্রোহ নামে পরিচিত। এটা স্বতঃস্ফূর্তভাবে হয়েছিল, এখানে কাউকে জোর করা হয়নি, স্বতঃস্ফূর্তভাবে নীল চাষিরা বিদ্রোহ করেছিল। বিদ্রোহ কোথায় থেকে শুরু হয়েছিল না, কৃষ্ণনগরের চৌগাছা গ্রাম। কৃষ্ণনগর কোথায়? নদিয়ার চৌগাছা গ্রামে 1859 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল। নেতা ছিল কে? দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস। তোমাদের এবারে যে প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, 2024-এ যে কোশ্চেনটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নীল বিদ্রোহ কেন ঘটেছিল, এই বিদ্রোহের বৈশিষ্ট্য এবং গুরুত্ব আলোচনা করো। এই বিদ্রোহে বাঙালি বুদ্ধিজীবীদের ভূমিকা কি ছিল? দেখো, তাহলে প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম যে পরাধীন ভারত ইতিহাসের এই যে ছোট্ট পার্টটা, এটা কিন্তু আমরা দিয়ে দেব। এরপরে নীল বিদ্রোহের জন্য বিভিন্ন কারণ দায়ী ছিল বলে কি কারণ দায়ী ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বরে আছে নিজ আবাদি প্রথার পরিবর্তে রায়তি প্রথার প্রসার ঘটলে কৃষকদের পক্ষে তা সমস্যায় পরিণত হয়। তাহলে নিজ আবাদি কি? এখানে নীলকররা জমিদারদের কাছ থেকে জমি কিনে নিত বা জমি ভাড়ায় নিত, সেই জমিতে তারা ভাড়াটিয়া নীল চাষিদেরকে দিয়ে কাজ করত, সেটা হচ্ছে নিজ আবাদি জমি। তার পরিবর্তে তারা কি করছে? রায়তি প্রথা বা নীল চাষিকে অগ্রিম টাকা দাদন দিয়ে, খুব অল্প পরিমাণে সেই টাকা দিয়ে চাষিকে নীল চাষ করাতে বাধ্য করত। সেটা হচ্ছে বে এলাকা বা রায়তি বা দাদানি নামে পরিচিত। 2 নম্বরে কি বলছে? যে দাদন বা রায়তি প্রথা কৃষকদের নীল করদের দাসে পরিণত করেছিল। কারণ তারা কি ছলে বলে কৌশলে তাদের জমি বাড়ি লিখিয়ে নিত এবং তারা দীর্ঘদিন ধরে নীল চাষ করার ফলেও তাদের কি হতো? তাদের ঋণ মিটে যেত না। 3 নম্বর দেখো, চাষিদের কাছে নীল চাষ ছিল অত্যন্ত অলাভজনক। চাষি যখন কোনো কিছু চাষ করবে, কোনো ফসলের চাষ করবে, সেটাতে যদি তার লাভ না থাকে তাহলে কেন চাষ করবে? নীল চাষ ছিল চাষির কাছে অত্যন্ত অলাভজনক। কৃষকেরা শ্রমের ন্যায্য মূল্য পেতেন না এবং বরং তাদের কি হতো? লোকসান হতো। তাহলে লোকসান করে কে চাষ করতে চায়? এখানে লোকসান করে চাষ করতে তারা বাধ্য হতো। এর পরের পয়েন্ট দেখো, যে 1930 খ্রিস্টাব্দে পঞ্চম আইন বা রেগুলেশন 5-এর দ্বারা নীলকররা চাষিদের নীল চাষ করাতে না করলে তাদেরকে অভিযুক্ত করতে পারত, মানে তাদেরকে জোর করে নীল চাষ করাতে তারা বাধ্য করত। 5 নম্বর কি বলছে? নীলকরদের দ্বারা নীল চাষিদের নানা প্রকার অত্যাচারের সম্মুখীন হতে হতো, যার মধ্যে ছিল কৃষকদের সামগ্রী, তাদের জমি কেড়ে নেওয়া, তাদের লাঙ্গল, তাদের গরু, তাদের জমি কেড়ে নিত, চাষিকে বেঁধে রেখে তাদেরকে মারধর করত, তাদেরকে হত্যা করা হতো, তাদের গোলাবাড়ি, খামার বাড়ি, ঘর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হতো, এমন স্ত্রী কন্যাকেও লাঞ্ছিত হতো, লাঞ্ছনা করত। 6 নম্বরে কি? নীল চাষের ফলে কৃষকদের অন্যান্য ফসলের চাষ, খাদ্যশস্য, ধান না করলে, গম না করলে তারা খাবে কি? সে সমস্ত চাষ আবাদ কি হতো? ক্ষতিগ্রস্ত হতো এবং তারা প্রভূত সমস্যার সম্মুখীন হতো। তাহলে ছিল 7 নম্বরে কি বলছে? যে নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ অথবা অধিকার কোনোটাই নীল চাষিদের ছিল না। তারা চাষাবাদ করে খায়, তারা আদালতে যাওয়ার মতো তাদের পরিস্থিতি ছিল না। কখনো বা যদি কোনো কারণে যেতেও পারতো, কিন্তু যাওয়ার সুযোগই ছিল না তাদের।
8 নম্বর কি বলছে, বিভিন্ন সংবাদপত্র যেমন সাহিত্য, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ, হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু প্যাট্রিয়ট, সোমপ্রকাশ প্রভৃতি বাংলার মানুষের কি করে, সচেতনতা বৃদ্ধি করে। হ্যাঁ, এর ফলে নীল চাষিরা তাদের দুরবস্থার কথা ইংরেজ সরকারের কাছে প্রতিকারের জন্য প্রার্থনা করে, কিন্তু সরকার তাদের বক্তব্যে কর্ণপাত না করলে তারা নীল চাষ করতে অস্বীকার করে এবং শেষে বিদ্রোহে সামিল হয়। তারা সরকারকে নিবেদন করে যে তাদের নীল চাষ করে কোনো রকম লাভ হচ্ছে না, ক্ষতি হচ্ছে। এই আবেদন করার পরও কিন্তু সরকার কোনো রকম পক্ষপাত করেনি। কেন করবে? ইংরেজ সরকার তাদের লাভটা দেখত, তারা চাষিদের লাভ দেখার জন্য নিশ্চয়ই বসেছিল না। হ্যাঁ, তাদের লাভ দেখতো না। তাহলে এইভাবেও কি হচ্ছে, এরপরেও যখন চাষিরা দেখছে যে দিনের পর দিন তাদের ক্ষতির শিকার হতে হচ্ছে, তখন তারা বিদ্রোহের পথ বেছে নেয়। তো এই বিদ্রোহে কারা নেতৃত্ব দিয়েছিল, এটা বিদ্রোহের নেতৃত্ব কারা দিয়েছিল এটা সেভাবে তোমাদের এই নোটটার জন্য প্রয়োজন নেই, কিন্তু বিভিন্ন শর্ট প্রশ্নে 2 নম্বরের প্রশ্নে আসতেই পারে। হ্যাঁ, সেই জন্য এটা দিয়ে রাখা। বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল নদিয়ার কৃষ্ণনগরের চৌগাছা গ্রামের দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। আর কে? আসাননগরের মেঘাই সর্দার, পাবনার মহেশ বন্দ্যোপাধ্যায়, খুলনার কাদের মোল্লা, মালদহের রফিক মণ্ডল, বাঁশবেড়িয়ার বৈদ্যনাথ সরকার এবং বিশ্বনাথ সর্দার বিশে ডাকাত নামে পরিচিত। বিশ্বনাথ সর্দার বিশে ডাকাত নামে পরিচিত। এরপর দেখো বিদ্রোহে অংশগ্রহণকারী জমিদার কারা এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। উল্লেখযোগ্য ছিলেন নড়াইলের জমিদার রামরতন মল্লিক, সাধুহাটির জমিদার মথুরানাথ আচার্য, রানাঘাটের জমিদার শ্রী গোপাল পাল চৌধুরী এবং চণ্ডীপুরের জমিদার শ্রী হরি রায় প্রমুখ। এই সমস্ত জমিদাররা কী করেছিল? বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল। এবার আমরা চলে যাচ্ছি বৈশিষ্ট্যে। এই বিদ্রোহের কি বৈশিষ্ট্য ছিল? এটা শুধুমাত্র বাংলাতেই কিন্তু এই বিদ্রোহ ঘটেছিল। বাংলার কৃষক আন্দোলনের ইতিহাসে নীল বিদ্রোহের অনন্য বৈশিষ্ট্যের সাক্ষ্য রেখেছিল। কি? যথা 1, নীল বিদ্রোহের ফলে এখানে নীল চাষ বন্ধ হয়ে যায়। এটাই সবচেয়ে বড় লাভের বিষয়, যে বিদ্রোহের ফলে নীল চাষ যে অলাভজনক, কৃষকদের পক্ষে ক্ষতিকর, সেই এবং জমির পক্ষেও ক্ষতি, সেই চাষ বন্ধ হয়ে যায়। 2, ব্যাপকতার দিক থেকে এই আন্দোলন স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী ছিল। বাংলার এক বিস্তীর্ণ অঞ্চলে এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। একটুখানি দেখো কোথায় কোথায় এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল, ম্যাপটাতে দেখো। এই দেখো মালদহ, রাজশাহী, পাবনা, এদিকে ঢাকা। তারপরে দেখো নদিয়া, দক্ষিণ 24 পরগনা, যশোর, খুলনা, এই সমস্ত অঞ্চলগুলোতে বিদ্রোহ হয়েছিল। তো বিদ্রোহের ব্যাপকতা প্রায় বঙ্গের পুরোটা ধরেই কিন্তু বিদ্রোহ হয়েছিল। বিদ্রোহের ব্যাপকতা ছিল প্রচণ্ড। 3 নম্বর দেখো নীল বিদ্রোহীদের সংঘবদ্ধতা এই আন্দোলনের অপর বৈশিষ্ট্য। এখানে সবাই কি হয়েছিল? সংঘবদ্ধ হয়ে আন্দোলন করেছিল। এখানকার নীল চাষিরা, জমিদাররা সংঘবদ্ধ হয়ে আন্দোলন করেছিল। এরপরে 4 নম্বরে দেখো এই বিদ্রোহে কৃষক ও জমিদাররা যৌথভাবে নীলকরদের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করেছিল। 5 নম্বর নীল বিদ্রোহের অপর অন্যতম বৈশিষ্ট্য হলো এই বিদ্রোহে মধ্যবিত্ত সম্প্রদায়ের সমর্থন। মধ্যবিত্ত সম্প্রদায় এই বিদ্রোহে সমর্থন করেছিল। হরিশচন্দ্র মুখোপাধ্যায়, শিশির কুমার ঘোষ বিভিন্ন পত্রপত্রিকায় আন্দোলনকে নৈতিক সমর্থন জুগিয়েছিলেন। 5 নম্বর নীল বিদ্রোহের অপর অন্যতম বৈশিষ্ট্য কি না, এই বিদ্রোহে মধ্যবিত্ত সম্প্রদায়ের সমর্থন ছিল। মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ এই বিদ্রোহকে সমর্থন করেছিল। হরিশচন্দ্র মুখোপাধ্যায়, শিশির কুমার ঘোষ বিভিন্ন পত্রপত্রিকা এই আন্দোলনকে নৈতিক সমর্থন জুগিয়ে গিয়েছিল। 6 নম্বর দেখো ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগঠিত এই নীল বিদ্রোহ গণনেতৃত্বের মাধ্যমে পরিচালিত হয়েছিল। গণনেতৃত্বের মাধ্যমে পরিচালিত হয়েছিল। এই বিদ্রোহ বাংলা তথা ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের ধারণা সঞ্চার করতে সক্ষম হয়। এই বিদ্রোহ তাহলে কি করছে? বাংলা তথা ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের ধারণা সঞ্চার করতে সক্ষম হয়। সালটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এরপরে 8 নম্বরে দেখো এই বিদ্রোহে কিছু ইউরোপের ধর্মযাজক
পরোক্ষভাবে বিদ্রোহীদের সাহায্য করেছিল। এই বিদ্রোহে কিছু ইউরোপের ধর্মযাজক পরোক্ষভাবে বিদ্রোহীদের সাহায্য করেছিল। তাদের মধ্যে রেভারেন্ড লং ছিলেন উল্লেখযোগ্য। ব্রিটিশ রাজত্বকালে বাংলায় নীল বিদ্রোহ ছিল প্রথম বিপ্লব। বাংলায় নীল বিদ্রোহ ছিল প্রথম বিপ্লব। এর আগে আমরা জানি যে সিপাহী বিদ্রোহ হয়ে গেছে, কিন্তু সেটা শুধুমাত্র বাংলায় ছিল না, সেটা ছিল সমগ্র ভারতবর্ষব্যাপী। এখন আমরা নীল বিদ্রোহের গুরুত্বটা দেখে নিব। ভারত ইতিহাসে নীল বিদ্রোহ এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই বিদ্রোহের মাধ্যমে সর্বপ্রথম কৃষক, জমিদার, শিক্ষিত মধ্যবিত্ত এবং হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়। সমস্ত স্তরের জনগণের মধ্যে কি হচ্ছে? ঐক্য প্রতিষ্ঠিত হচ্ছে। 2, এই আন্দোলনেই খ্রিস্টান মিশনারিরা সর্বপ্রথম নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়ে চাষিদের পক্ষ অবলম্বন করে। তাহলে কারা নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়ে? খ্রিস্টান মিশনারিরা চাষিদের পক্ষ অবলম্বন করছে। 3 নম্বর, এই বিদ্রোহ প্রমাণ করে যে ঐক্যবদ্ধ আন্দোলনের কাছে স্বৈরাচার মাথা নত করতে বাধ্য। 1874 খ্রিস্টাব্দের 22 মে অমৃতবাজার পত্রিকায় শিশির কুমার ঘোষ লেখেন যে নীল বিদ্রোহই সর্বপ্রথম ভারতবাসীকে সংঘবদ্ধ রাজনৈতিক আন্দোলনের প্রয়োজনীয়তা শিখিয়েছিল। বস্তুত ইংরেজ রাজত্ব কায়েম হওয়ার পর এটাই ছিল বাংলার প্রথম বিপ্লব। দ্বিতীয় কোনো বিপ্লব হলে তা অনুষ্ঠিত হবে পুলিশ ও ম্যাজিস্ট্রেটদের মৃত্যু হস্ত থেকে জাতির মুক্তির জন্য। এর পরের নাম্বার দেখো, 4 নম্বর। এল নটরাজন এক প্রবন্ধে বলেন যে নীল চাষ করতে অস্বীকার করে বাংলার কৃষকেরা ভারতের ইতিহাসে প্রথম ধর্মঘটের নজির সৃষ্টি করে। তার মতে ভারতীয় শ্রমিক আন্দোলনের সূচনা গান্ধীজির জন্মের বহু পূর্বে বাংলার কৃষকরা ধর্মঘটের পথ বেছে নিয়েছিল। গান্ধীজির জন্মের বহু পূর্বে ধর্মঘটের সূচনা ঘটেছিল। 5 কি বলছে? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় বলেন যে বাংলাদেশ তার কৃষক কুল সম্পর্কে গর্ববোধ করতে পারে। শক্তি নেই, অর্থ নেই, রাজনৈতিক জ্ঞান নেই, এমনকি নেতৃত্ব নেই, তবুও বাংলার কৃষকেরা এমন একটি বিপ্লব সংগঠিত করেছে যাকে অন্য দেশের বিপ্লবের থেকে কি ব্যাপকতায়, কি গুরুত্বে কোনো দিক থেকে নিকৃষ্ট বলা চলে না। অমৃতবাজার পত্রিকার মতে এই বিদ্রোহ অর্ধমৃত বাঙালির শিরায় স্বাধীনতার উষ্ণ শোণিত প্রবাহিত করে। স্বাধীনতার উষ্ণ শোণিত প্রবাহিত করে। এই বিদ্রোহে বাঙালি বুদ্ধিজীবীদের ভূমিকা কী ছিল? বাঙালি বুদ্ধিজীবীদের ভূমিকা আমরা আলোচনা করছিলামই গুরুত্বের সাথে সাথে, এখন একটু আলাদা করে দেখা দরকার। বাংলায় শিক্ষিত শ্রেণীর বহু মানুষ নীল বিদ্রোহের প্রতি সমর্থন জানায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অক্ষয় কুমার দত্ত, শিশির কুমার ঘোষ, গিরিশ ঘোষ, মনমোহন ঘোষ, দ্বারকানাথ বিদ্যাভূষণ, কিশোরী চাঁদ মিত্র প্রমুখ। এছাড়াও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, মাইকেল মধুসূদন দত্ত প্রমুখ ব্যক্তিবর্গ একদিকে যেমন নীল চাষিদের মামলা মোকদ্দমার খরচ বহন করতেন, তারা অন্যদিকে তাদের সুলেখনির মাধ্যমে নীলকরদের অত্যাচারের কাহিনী জনসাধারণের সামনে তুলে ধরতেন এই সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা। 1822 খ্রিস্টাব্দের সমাচার চন্দিকা ও সমাচার দর্পণে প্রথম নীলকরদের অত্যাচারের কথা প্রকাশ হয়। এটা শর্ট প্রশ্ন কিন্তু থাকে। পরবর্তীকালে তত্ত্ববোধিনী, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় ধারাবাহিকভাবে নীলকরদের অত্যাচারের কাহিনী বর্ণিত হয়। এছাড়াও দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক থেকেও নীলকরদের অত্যাচারের কাহিনী জানা যায়। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ছিলেন নীল চাষিদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। তিনি ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক। সেই পত্রিকায় তিনি নিয়মিতভাবে নীলকরদের অত্যাচারের কাহিনী তুলে ধরে নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর দৃষ্টি আকর্ষণ করতেন। কলকাতার শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায় নীল চাষের প্রতি সহানুভূতি জানায়। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, শিশির কুমার ঘোষ
মনমোহন ঘোষ, কিশোরীচাঁদ মিত্র প্রমুখের লেখা ও প্রত্যক্ষ যোগাযোগ আন্দোলনকে বৃহত্তর রূপ দিয়েছিল। শিশির কুমার ঘোষ গ্রামে গ্রামে ঘুরে চাষিদের উপর অত্যাচারের খবর সংগ্রহ করে বাংলার প্রথম ফিল্ড জার্নালিস্ট নামে পরিচিত হন। বাংলার প্রথম ফিল্ড জার্নালিস্ট। বাংলা চাষিদের ওপর নীলকরদের দুর্বিষহ অত্যাচারের কাহিনী নিয়ে রচিত দীনবন্ধু মিত্রের নীল দর্পণ 1860 খ্রিস্টাব্দে নাটকটি জনমানসে আলোড়ন সৃষ্টি করে। ভারতের তৎকালীন বড়লাট লর্ড ক্যানিং স্বীকার করেছেন যে তাদের কাছে নীল বিদ্রোহ সিপাহী বিদ্রোহের চেয়েও উৎকণ্ঠার কারণ হয়ে উঠেছিল। তাহলে এতটাই ছিল আজকের আলোচনা। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।